আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 4, অর্থাৎ এখন আমাদের এই পর্যায়ে ঝিল্লিবদ্ধ 4টি অঙ্গাণু বাকি আছে, আর আমাদের বইতে আর ঝিল্লিবিহীন 3টি অঙ্গাণু নিয়ে আলোচনা করা আছে। তো আমরা প্রথমে যে ঝিল্লিবদ্ধ 4টা বাকি আছে অঙ্গাণু পড়াশোনা করা, সেটা পড়াশোনা করার চেষ্টা করব। তো সেগুলো পড়াশোনা করার ক্ষেত্রে আমি প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা নিয়ে আমরা আগেও পড়াশোনা করছি কিছুটা, এখন হালকা একটু রিমাইন্ডার দিয়ে নিই। এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে যখন আলোচনা করতে যাব তখন দেখতে পাবো যে এখানে দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। একটা হচ্ছে গিয়ে কি মসৃণ, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। অমসৃণটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা RER, আর মসৃণটাকে বলা হয় কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা SER। এখন এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে এখানে কি আছে, রাফ কেন, অমসৃণ কেন? কারণ এটাতে কি থাকে, রাইবোজোম থাকে। এটার সারফেসে কি থাকে, রাইবোজোম থাকে। আর রাইবোজোম থাকার কারণে এটা কি করে, প্রোটিন সংশ্লেষণ করে। রাইবোজোমের কাজ প্রোটিন সংশ্লেষণ করা। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এখানে রাইবোজোম আছে, যেহেতু রাইবোজোম আছে তাই এটা কি করে, প্রোটিন সংশ্লেষ করে। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা কি করে, প্রোটিন সংশ্লেষ করে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় তো কি, যেহেতু মসৃণ তাই হচ্ছে কি রাইবোজোম নাই, এটাতে রাইবোজোম যেহেতু নাই তাই এটা প্রোটিন সংশ্লেষ করে না। তাহলে এটা কি সংশ্লেষ করে, এটা সংশ্লেষ করে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের লিপিড বা হরমোন অথবা ভিটামিন সংশ্লেষ করে। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা কি সংশ্লেষ করে, লিপিড হরমোন বা ভিটামিন সংশ্লেষ করে। তাহলে এই হচ্ছে মোটামুটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আলোচনা। তো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু জিনিস উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? গলগি বডি উৎপন্ন হয় বা গলজি বস্তু যেটাকে বলেন আপনারা। তো এই গলগি বডি উৎপন্ন হয়। এরপর হচ্ছে গিয়ে লাইসোজোম উৎপন্ন হয়। গলগি বডি উৎপন্ন হয়, লাইসোজোম উৎপন্ন হয়। আচ্ছা ঠিক আছে, গলগি বডি উৎপন্ন হয় আর লাইসোজোম উৎপন্ন হয়, ঠিক আছে। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে গলগি বডি আর লাইসোজোমি। ওকে, প্রথমে আমরা গলগি বডি নিয়ে আলোচনা করি। তো গলগি বডি নিয়ে যদি আলোচনা করতে যাই, আমরা গলগি বডি কী থেকে উৎপন্ন হয় আগেই পড়ছি, যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয় বা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে উৎপত্তি হয়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়। এটা কয়টা অংশ নিয়ে গঠিত? এটা 3টি অংশ নিয়ে গঠিত। 3টি অংশ কি কি? 3টি অংশ হচ্ছে গিয়ে সিস্টার্নি, ভেসিকল আর ভ্যাকিউল। ভেসিকল আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে ভ্যাকিউল। সিস্টার্নি, ভেসিকল আর হচ্ছে ভ্যাকিউল। আচ্ছা, গলগি বডির চিত্রটা কীরকম হয়, চিত্রটা একটু আঁকি আমরা। চিত্রটা যদি আঁকি তাহলে দেখবো যে প্রথমে এরকম, তারপর হচ্ছে গিয়ে মাঝখানে আছে কিছু এরকম, তারপর আবার আছে এরকম, এভাবে সাইড দিয়ে হালকা একটু দিলাম। আর আমরা যখন কোষের ভিতরে এটা আঁকি তখন আমরা খুবই শর্টে আঁকি, এভাবে দিয়ে দিই। কোষের ভিতরে আমরা শর্টে এভাবে দিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে মূলত এরকম। তো প্রথমে যে আমরা লম্বা যে অংশগুলো দেখতে পারতেছি এদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে সিস্টার্নি। এই লম্বা অংশগুলোকে আমরা বলি সিস্টার্নি। আর সিস্টার্নির পর আমরা যেই হচ্ছে মাঝখানে কিছু গহ্বর দেখতে পারতেছি সেগুলোকে আমরা বলি কি, ভেসিকল। ভেসিকল হচ্ছে গিয়ে এই যে এগুলো যদি দেখতে পারতেছি এগুলো, তো এগুলো হচ্ছে গিয়ে ভেসিকল।
ভেসিকল। আর কিছু আছে যে খালি মাঝখানে, মানে হচ্ছে কোনো দানা নেই, সেগুলোকে বলবো আমরা ভ্যাকিউল। ভ্যাকিউল। আচ্ছা, ভ্যাকিউল মানে কি? ভ্যাকিউল মানে হচ্ছে গহ্বর। ভ্যাকিউল মানে হচ্ছে কি? গহ্বর। গহ্বর, বা এটাকে বড় গহ্বর ধরতে পারেন, বড় গহ্বর। আর হচ্ছে গিয়ে ভ্যাসিকলটা কি? ভ্যাসিকলটা হচ্ছে ধরতে পারেন এটা ক্ষুদ্র গহ্বর। ক্ষুদ্র গহ্বর। ক্ষুদ্র গহ্বরটা কি থাকে? খাবারে পূর্ণ থাকে, তাই মাঝখানে দানা দানা থাকে। আর বড় গহ্বরে বা ভ্যাকিউলে কোনো দানা দানা থাকে না। তাই এই হচ্ছে মোটামুটি ভ্যাসিকল আর ভ্যাকিউলের ঘটনা। তো ভ্যাসিকল আর ভ্যাকিউল কোথা থেকে উৎপত্তি হয় আমরা এখান থেকে বুঝতে পারতেছি, সিস্টার্নি থেকে উৎপত্তি হয়। সিস্টার্নি আবার 3 ধরনের হয়। ট্রান্স সিস্টার্নি হয়, ট্রান্স। তারপর হচ্ছে মেডিয়াল সিস্টার্নি হয়, আরেকটা হচ্ছে কি সিড সিস্টার্নি হয়। তো এটা আপাতত আমাদের লাগবে না, আপাতত এটার কোনো প্রয়োজন নাই পড়ার। আপাতত আপনাদের যেটা লাগবে যে সিস্টার্নি, ভেসিকল আর ভ্যাকিউল নিয়ে গোলগি বডি গঠিত হয়, আর এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। আর যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে কি গোলগি বডির কাজ। যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে গোলগি বডির কাজ। গোলগি বডির কাজ, গোলগি বডি কী করে? গোলগি বডির কাজ কি? গোলগি বডির কাজ কি? গোলগি বডির কাজগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা পড়বো যে এটা প্রধানত যে কাজটা করে সেটা হচ্ছে কি কোষ প্লেট গঠন করে। আমরা যখন কোষ বিভাজন করি, কোষ বিভাজন যখন দেখি আমরা পড়বো, তখন দেখব যে কোষ বিভাজনের সময় যখন দুইটা কোষ, একটা কোষ থেকে দুইটা কোষ আলাদা হয়, দুইটা কোষ যখন আলাদা হয় তখন মাঝখানে একটা প্লেট তৈরি হয়। সেই প্লেটটা কে তৈরি করে? সেই প্লেটটা তৈরি করে হচ্ছে গিয়ে কোষ গহ্বর। কোষ গহ্বর কী, কোষ গহ্বর না, সরি, গোলগি বডি। গোলগি বডি কী করে? কোষ প্লেট তৈরি করে। কোষ প্লেট তৈরি করে। গোলগি বডি কী করে? কোষ প্লেট তৈরি করে। কোষ প্লেট তৈরি করে। কোষ প্লেট তৈরি করে। আর কি করে? ভিটামিন আর প্রোটিন সঞ্চয় করে। প্রোটিন উৎপন্ন করে কে? প্রোটিন উৎপন্ন করে হচ্ছে রাইবোজোম। আর প্রোটিন সঞ্চয় করে কে? গোলগি বডি। প্রোটিন প্লাস ভিটামিন সি সঞ্চয় করে। প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করে। প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করে। আর কি করে? আর কি করে? শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে। এটা লেস ইম্পর্টেন্ট, তবুও জেনে রাখো, কাজে দিবে। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। ঠিক আছে? তো মোটামুটি এই তিনটাই হচ্ছে আপাতত জানলে চলবে। আরেকটা জেনে রাখলে ভালো হয়, সেটা হচ্ছে কি হরমোন সংশ্লেষ করে। কি করে? হরমোন নিঃসরণে ভূমিকা পালন করে। হরমোন নিঃসরণে ভূমিকা পালন করে। হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। হরমোন নিঃসরণে ভূমিকা রাখে। তাহলে এই 4টা কাজ যদি আপাতত পড়ি, ইনাফ, মোর দেন ইনাফ। ওকে, তো গোলগি বডি সম্পর্কে এই তথ্যগুলো জানলেই মোটামুটি চলবে। আর আজকের টপিকগুলো মূলত সবগুলোই এমসিকিউ টপিক। আমরা মোটামুটি আজকে যা পড়ব সব কিছুই এমসিকিউ এর জন্য, সব কিছুই এমসিকিউ এর জন্য। আজকে সিকিউ এর কোনো টপিক নেই। এমসিকিউ আর হচ্ছে গিয়ে ক হতে আসতে পারে, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। ওকে, তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আমরা আলোচনা করলাম, গলগি বডি নিয়ে আলোচনা করলাম। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইসোজোম। সেটা হচ্ছে কি লাইসোজোম। ওকে, তো লাইসোজোম নিয়ে যদি আলোচনা করতে যাই, শুরু করা যাক। লাইসোসোম। লাইসোসোম, লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের নাম থেকে আমরা মনে রাখবো। লাইসোজোমের নাম থেকে মনে রাখবো। লাইসোজোম কি করবে? লাইসিস করবে। লাইসোজোম কি করবে? লাইসিস করবে। লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে কি ভাঙন। ভাঙন অর্থাৎ হচ্ছে গিয়ে কোষ ভাঙবে বা কোষ ধ্বংস করবে। এখন কোন কোষ ধ্বংস করবে? আচ্ছা, আমাদের কোষে তো রোগ জীবাণু থাকে, বিভিন্ন জীবাণু আক্রমণ করে। কোষে বিভিন্ন জীবাণু আক্রমণ করে। ওই যেসব জীবাণু কোষকে আক্রমণ করে, যেমন এটা একটা কোষ, হ্যাঁ, এটা একটা কোষ ধরলাম, একটা নিউক্লিয়াস দিলাম, এটা একটা কোষ। এই কোষকে বিভিন্ন জীবাণু আক্রমণ করবে। তো এই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে কি? এই লাইসোজোম। একটা লাইসোজোম থাকবে যেটা জীবাণুকে প্রতিরোধ করবে। এই লাইসোজোম কি করবে? এই লাইসোজোম করে কি? এটা যদি জীবাণু হয় আর এটা যদি লাইসোজোম হয়, তো লাইসোজোম আর এটার সংস্পর্শে যখন আসবে, তখন এই লাইসোজোমটা কি করবে? এই জীবাণুটাকে খেয়ে নেবে, ভিতরে নিবে, তারপর নিজেও ধ্বংস হয়ে যাবে এবং এই লাইসোজোম এই জীবাণুটাকেও ধ্বংস করে দিবে। এটাই হচ্ছে মূলত লাইসোজোমের কাজ। লাইসোজোম কি করে? জীবাণু ধ্বংস করে। তাই লাইসোজোমকে কি বলা হয়? অটোফ্যাগি। অটোফ্যাগি বা কি বলা হয়? সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল স্কোয়াড বা কি বলা হয়? আত্মঘাতী থলিকা।
আত্মঘাতী থলিকা। এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে বলা হয় কি? আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে বলা হয় কি? আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। কেন? কারণ এরা হচ্ছে অটোফেগি, মানে কি করে? জীবাণু আসলে জীবাণুকে বক্ষণ করে বা জীবাণুকে ধ্বংস করে ফেলে। জীবাণুকে বক্ষণ করে বা জীবাণুকে ধ্বংস করে ফেলে। জীবাণুকে বক্ষণ করে বা জীবাণুকে ধ্বংস করে ফেলে। এই জীবাণু থেকে কোষকে রক্ষা করে, জীবাণু থেকে কোষকে রক্ষা করে। আবার অনেক সময় এটার কিছু একটা খারাপ দিক আছে, কি? যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় কোষে যখন অক্সিজেন কমে যায়, কোষে অক্সিজেনের অভাব যদি ঘটে, কোষে অক্সিজেনের অভাব যখন ঘটে, তখন এটা কি করে? কোষের প্রাচীরে ক্ষত সৃষ্টি করে। কোষের প্রাচীরে ক্ষত সৃষ্টি করে। কোষের প্রাচীরে ক্ষত সৃষ্টি করে। যেমন এটা যদি একটা কোষ হয়, এখানে যদি এটা যদি হয় কি? লাইসোজোম যদি হয়, এটা যদি লাইসোজোম হয়, এটা যদি একটা কোষ হয়, লাইসোজোমে যখন এই যে কোষে যখন অক্সিজেনের ঘাটতি দেখা যায়, তখন এই লাইসোজোম কি করে? কোষের প্রাচীরে ক্ষত সৃষ্টি করে। ক্ষত সৃষ্টি করার ফলে আশেপাশে যে কোষগুলো থাকে, ওই কোষগুলো ধ্বংস হয়, আশেপাশের কোষগুলোকেও ধ্বংস করে ফেলে। আর ওই যে লাইসোজোমের নিজস্ব যে কোষটা, সেটাও ধ্বংস হয়, নিজে ওই সব কোষগুলো ধ্বংস করে ফেলে। আর এই ক্ষত থেকে অনেক সময় কি হয়, যে এই লাইসোজোমটা ক্যান্সারও সৃষ্টি করতে পারে। লাইসোজোম ক্যান্সারও সৃষ্টি করতে পারে। তো এই ছিল মোটামুটি লাইসোজোমের আলোচনা। তো লাইসোজোম নিয়ে আমরা যদি কি করে, লাইসোজোম হচ্ছে লাইসিস করে বা কোষ ভাঙে। কখন কোষ ভাঙে? যখন কোষে জীবাণু আক্রমণ করে। যখন জীবাণু আক্রমণ করে, তখন কাজ করে কি করে? ওই জীবাণুকে বক্ষণ করে ফেলে। আবার মাঝে মাঝে কি করে? নিজে যখন অক্সিজেনের অভাব পড়ে, তখন নিজে ধ্বংস করে ফেলে নিজের কোষকে এবং আশেপাশের কোষকে। সেজন্য কি বলা হয়? অটোফেগি। আর অটোফেগি এই ধর্মের কারণে একে কি বলা হয়? সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। কারণ কি? নিজেকে ধ্বংস করে ফেলতেছে, এজন্য একে বলা হইতেছে কি? আত্মঘাতী থলিকা। ওকে, তো আমরা লাইসোজোম নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব কোষ গহ্বর নিয়ে। ওকে, কোষ গহ্বর নিয়ে আমাদের বেশি কিছু জানা লাগবে না। কোষ গহ্বর নিয়ে যা জানা লাগবে তা আমি লিখছি। কোষ গহ্বর। ওকে, কোষ গহ্বরকে ইংরেজিতে বলা হয় সেল ভ্যাকিউল। ওকে, তো কোষ গহ্বরটা কীরকম হয়? বড় হতে পারে, ছোটও হতে পারে। বড়টা এরকম ছোট। বড়টা কই দেখা যায়? আমরা পড়ছিলাম কই দেখা যায়? উদ্ভিদ কোষে দেখা যায়। আর ছোটটা কই দেখা যায়? ছোটটা দেখা যায় প্রাণী কোষে। আচ্ছা, তাহলে কোষ গহ্বর নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে কোষ গহ্বরের বাইরে যে আবরণটা আছে, সেটা কিসের তৈরি? কোষ গহ্বর যদি এটা হয়, এটার বাইরের আবরণটা যে আছে, এই আবরণটা হচ্ছে রাবার জাতীয়। কীরকম? রাবার জাতীয়। আবরণটা হচ্ছে রাবার জাতীয়। এই আবরণীর নাম কি? এই আবরণীর নাম হচ্ছে গিয়ে কি? টনোপ্লাস্ট। এটা রাবার জাতীয় এবং টনোপ্লাস্ট। এটা কি করে? ভিতরে কি করে? এই আবরণীর ভিতরে কি করে? কোষরস ধারণ করে। আর কি করে? বর্জ্য পদার্থ ধারণ করে। কি করে? পানির চাপ ও পিএইচ নিয়ন্ত্রণ করে। কিসের পিএইচ? কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে। পানির চাপ এবং কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে কি করে? কোষ গহ্বরের কাজ কি? কোষরস ধারণ করবে, বর্জ্য পদার্থ ধারণ করবে। তারপর হচ্ছে গিয়ে এই কোষরসের মূলত কী থাকে? বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, আমিষ থাকে, শর্করা জাতীয় বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, বিভিন্ন রস ধারণ করে। আর কি করে? পানির চাপ নিয়ন্ত্রণ করে আর পিএইচ নিয়ন্ত্রণ করে। এই ছিল মোটামুটি কোষ গহ্বরের কাজ। একটা জিনিস বলতে ভুলে গেছি, আগের স্লাইডে বলা দরকার ছিল। আচ্ছা, আমি আগের স্লাইডটা একটু নিয়ে আসি। তো যদি পড়াশোনা করি এটা নিয়ে, তাহলে দেখবো যে লাইসোজোমের ক্ষেত্রে একটা জিনিস আমি স্কিপ করছি। লাইসোজোম অম্লীয় পরিবেশে কাজ করে।
লাইসোজোমটা অম্লীয় পরিবেশে কাজ করে। লাইসোজোম কি করে? অম্লীয় পরিবেশে কাজ করে। লাইসোজোম অম্লীয় পরিবেশে কাজ করে। অম্লীয় পরিবেশে কার্যকর। লাইসোজোম হচ্ছে অম্লীয় পরিবেশে কার্যকর, ক্ষারীয় পরিবেশে কাজ করে না বা নিরপেক্ষ পরিবেশেও কাজ করে না। লাইসোজোম কোথায় কাজ করে? অম্লীয় পরিবেশে কাজ করে। অম্লীয় পরিবেশ কোনটা? যেখানে pH 7 এর কম থাকে, pH 7 এর নিচে থাকে যেটা, সেটা হচ্ছে গিয়ে কি? অম্লীয় পরিবেশ। লাইসোজোম অম্লীয় পরিবেশে কাজ করে। ওকে, কোষ গহ্বর পড়লাম। তাহলে আমাদের মোটামুটি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়লাম, কোষ গহ্বর পড়লাম, গোলজি বস্তু পড়লাম, আর হচ্ছে লাইসোজোম পড়লাম। এখন আমরা যেগুলা পড়ব, এখন আমরা পড়ব হচ্ছে গিয়ে যে ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো আছে, ঝিল্লিবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আছে, এরকম কিছু অঙ্গাণু পড়ব। ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো আছে এরকম কিছু অঙ্গাণু পড়ব। ঝিল্লিবিহীন অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর মধ্যে কি কি আছে? ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো যদি আমি পড়তে যাই, তাহলে আমরা প্রথমেই দেখব কি আছে? কোষ কঙ্কাল আছে। কোষ কঙ্কাল আছে। কোষ কঙ্কাল এটা খুবই লেস ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তবুও আমরা এটা যদি পড়ে রাখি, বেসিক কিছু ধারণা রাখা দরকার। যেমন আমরা যদি এটা কোষ ঝিল্লির ভিতরে যাই, আমি বলে রাখি, আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে। আমরা যদি কোষ ঝিল্লিটা অতিক্রম করি, কোষ ঝিল্লি অতিক্রম করার পর ভিতরে যদি যাই, তাহলে প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কোষ কঙ্কাল। আসলে কি আমরা খালি চোখে দেখতে পারবো? না, এটা অনুবীক্ষণিক, ঠিক আছে? তো আমরা এটা কীরকম হবে? আচ্ছা, আমাদের দেহের কঙ্কালটা কীরকম? জালের মতোই তো বিস্তৃত, অনেক বড়, হাড়গুলা একটার সাথে আরেকটা একটা খাঁচার মতো অবস্থা। আর এই কোষ কঙ্কালটাও মূলত জালের মতো দেখতে, জালের মতো, ঠিক আছে? জালের মতো। এটা কিছু আছে মোটা, কিছু চিকন, মোটা চিকন সব কিছু মিলিয়ে এটা জালের মতোভাবে বিস্তৃত। এটা কি কি নিয়ে গঠিত? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, আর কি আছে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এইগুলোই হচ্ছে মূলত কোষ কঙ্কাল। এবং এখানে আর কি কি আছে? অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দ্বারা গঠিত হয়। কী কী দ্বারা, কোন কোন প্রোটিন থাকে এগুলোর মধ্যে? আচ্ছা, কোষীয় অঙ্গাণুর মধ্যে আমরা কোষ কঙ্কাল পড়তেছিলাম। কোষ কঙ্কালে কী কী? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটা, এই তিন রকমের মোটামুটি কোষ কঙ্কাল হয়ে থাকে। আর এখানে কি প্রোটিন দ্বারা গঠিত হয় এগুলা? অ্যাক্টিন, মায়োসিন আর কি? টিউবিউলিন। টিউবিউলিন, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন নামক প্রোটিন দ্বারা গঠিত হয়। অ্যাক্টিন, মায়োসিন এবং হচ্ছে গিয়ে কি? টিউবিউলিন নামক প্রোটিন দ্বারা গঠিত হয়। কোনগুলো? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিন রকমের কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন তৈরি হয়। ওকে, ঠিক আছে। তো এইগুলা কি করে? অ্যাক্টিন, মায়োসিন, নাম শুনে মনে হচ্ছে যে সংকোচন প্রসারণ রিলেটেড কিছু একটা। তো এরা মোটামুটি সংকোচন প্রসারণেই কাজ করে থাকে, সংকোচন প্রসারণের কাজগুলা এরা করে থাকে। এরপর কোষের যোগাযোগ ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই ছিল মোটামুটি কোষ কঙ্কাল নিয়ে আলোচনা। এখন এর পরবর্তী যদি আমরা আলোচনা করব, আলোচনা করব রাইবোজোম নিয়ে। রাইবোজোম নিয়ে আমরা আলোচনা করছি আগে অনেকবার। রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোমের খুব একটা বিস্তারিত আপাতত লাগে না, বাট যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে রাইবোজোমের কাজ, এটা প্রোটিন সংশ্লেষ করে। এবং এই একটা কাজই মোটামুটি ইম্পর্টেন্ট। রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করে। আর প্রোটিন কি? প্রোটিন হচ্ছে গিয়ে কি? পলিপেপটাইডের চেইন। পলিপেপটাইড মানে কি? অনেকগুলা পেপটাইড। পলিপেপটাইড চেইন। ওকে, পলিপেপটাইড কি? অনেকগুলো পেপটাইড। পলিপেপটাইড কি? অনেকগুলো পেপটাইড। এটা মূলত কিভাবে থাকে? রাইবোজোমটা থাকে এই যে একটা আরেকটার সাথে আরেকটা, এটা একটা রাইবোজোম, এটার সাথে আরেকটা রাইবোজোম, এটার সাথে আরেকটা রাইবোজোম। রাইবোজোমের গঠনটা মূলত বার্গারের মতো অনেকটা, এরকম একটা থাকে, নিচে আরেকটা থাকে, মাঝখান দিয়ে কিছু পদার্থ থাকে। তো এই যে মাঝখানের যে পদার্থগুলো থাকে
ওই মাঝখানের পদার্থগুলোর সাথে একটার সাথে আরেকটা যুক্ত হয়, এভাবে যুক্ত হয়, একটার উপর আরেকটা সংযুক্ত হয়, মালার মতো দেখা যায়। মালার মতো যেহেতু দেখা যায় তাই এদেরকে কী বলা হয়? পলিজোম বা পলিরাইবোজোম বা পলিজোম বলা হয়। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রোজোম। ওকে, এখন আমরা আলোচনা করব সেন্ট্রোজোম নিয়ে। তো সেন্ট্রোজোমটা কীরকম হয়? সেন্ট্রোজোমটা হয় হচ্ছে এটার ভিতরে কি থাকে এরকম হয়। এটা হচ্ছে সেন্ট্রোজোমে মোটামুটি গোলাকার হয়, মাঝখানে দুইটা সেন্ট্রিওল থাকে। সেন্ট্রোজোমের ভিতরে দুইটা সেন্ট্রিওল থাকে, আর আশেপাশে তরল পদার্থ থাকে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে কি সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোমের গঠনটা আমাদের লাগে, তো সেন্ট্রোজোমের গঠনটা আমাদের প্রশ্নে আসে। তো সেন্ট্রোজোমের গঠন একটু ছোট করেই দেয়া। তো আমরা যদি পড়াশোনা করি এটা নিয়ে, কোষের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এটা, আর এটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। তো প্রাণী কোষে থাকে, প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছাকাছি এরকম দুইটা অংশ থাকে, এরকম দুইটা ছোট ছোট ক্ষুদ্র অঙ্গাণু থাকে। এগুলোকে কি বলা হয়? এগুলাকে বলা হয় হচ্ছে গিয়ে সেন্ট্রিওল। এগুলোকে বলা হয় সেন্ট্রিওল। আর সেন্ট্রিওলের আশেপাশে তরল থাকে একটা, এই তরলটা থাকে খুবই ঘন তরল থাকে। এই ঘন তরলটাকে কি বলা হয়? এই ঘন তরল থাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তরলটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। আর এই সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার এই দুইটাকে একত্রে কি বলা হয়? এই সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার এই দুইটাকে একত্রে বলা হয় কি? এই দুইটাকে একত্রে বলা হয় সেন্ট্রোজোম। এই দুইটাকে একত্রে কি বলা হয়? সেন্ট্রোজোম বলা হয়। ওকে, এখন আমরা সেন্ট্রোজোম কি মোটামুটি একটা ধারণা পেলাম। এখন যদি আমরা যদি পড়ি এটা, যে এই যে সেন্ট্রিওলটা আছে, সেন্ট্রিওলের বাহিরে যে প্রাচীর, এখানে 9টি ত্রয়ী অনুনালিকা থাকে, বা 9টি কি থাকে? ট্রিপলেট থাকে। এগুলা কীরকম? ত্রয়ী অনুনালিকাগুলো কীরকম? ত্রয়ী অনুনালিকাগুলো হচ্ছে এরকম, যে এই যে একটা নালিকা, এটার সাথে হচ্ছে গিয়ে এই যে আরেকটা নালিকা, এটার সাথে হচ্ছে আরেকটা নালিকা, এটা কি এই তিনটা মিলে এই যে তিনটা নালিকা, এটাকে হচ্ছে এই তিনটা মিলে হচ্ছে গিয়ে একটি ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট। এরকম 9টি ত্রয়ী অনুনালিকা মিলে হচ্ছে গিয়ে টোটাল একটি সেন্ট্রিওলের প্রাচীর গঠিত হয়। এরকম সেন্ট্রিওল থাকে কয়টা? 2টা। আর সেন্ট্রিওলের আশেপাশে কি থাকে? ঘন তরল থাকে। এটাকে কি বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। আর এই সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল এই দুইটা মিলিত হয়ে এইগুলার একত্রেই বলা হয় কি? সেন্ট্রোজোম। এগুলোকে একত্রে কি বলা হয়? সেন্ট্রোজোম। ওকে, তো এখন সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজটা আমাদের লাগবে। তো সেন্ট্রোজোমের কাজ কি? আচ্ছা, যেহেতু এটা প্রাণী কোষে থাকে, কোষের বিভাজনে কিছুটা সাহায্য করে। কোষ বিভাজনে সাহায্য করে প্রাণী কোষে কোষ বিভাজনে সাহায্য করে। এরপর হচ্ছে গিয়ে আমরা এর পরবর্তী অধ্যায়ে বা কোষ বিভাজন অধ্যায়ে দেখব যে স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্র তৈরি হয়। এরকম স্পিন্ডল যন্ত্র তৈরি হয় বা মাকু যন্ত্র তৈরি হয়। তো স্পিন্ডল যন্ত্র তৈরিতে আর যদি স্পেশালি বলি, সেন্ট্রিওল হচ্ছে প্রাণী কোষে যেহেতু কাজ করে, এরা হচ্ছে অ্যাস্টার রে তৈরি করে। এদের যে স্পিন্ডল যন্ত্রটা থাকে সেটা আসলে হচ্ছে কি অ্যাস্টার রে। স্পিন্ডল যন্ত্রটা হচ্ছে মূলত অ্যাস্টার রে। তো স্পিন্ডল যন্ত্র তৈরিতে বা অ্যাস্টার রে তৈরিতে সাহায্য করে। স্পিন্ডল যন্ত্র বা অ্যাস্টার রে তৈরিতে সাহায্য করে। কোষ বিভাজনে সাহায্য করে, স্পিন্ডল যন্ত্র বা অ্যাস্টার রে তৈরিতে সাহায্য করে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি করে? শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে। শুক্রাণুর লেজ গঠনে
সাহায্য করে, শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে। ওকে, আচ্ছা, এখন মোটামুটি এই ছিল আমাদের আলোচনা। তো এখন যদি আমরা কিছু কনফিউশন ভাঙি, যে শুক্রাণুর লেজ গঠন করে কে? সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। আর শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে কে? শুক্রাণুর অ্যাক্রোজোম কে গঠন করে? মনে আছে? শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে হচ্ছে গোলগি বডি। ওকে, তাহলে এটা কি? আমি কনফিউশন ক্লিয়ারটা করি আগে। কনফিউশন ক্লিয়ার। ওকে, সেটা কি? যে শুক্রাণুর লেজ কে গঠন করে? সেন্ট্রিওল। শুক্রাণুর লেজ গঠন করে সেন্ট্রিওল। আর শুক্রাণুর অ্যাক্রোজোম কে গঠন করে? অ্যাক্রোজোম গঠন করে হচ্ছে গিয়ে গোলগি বডি। অ্যাক্রোজোম গঠন করে গোলগি বডি। এরপর হচ্ছে গিয়ে প্রোটিন তৈরি করে কে? প্রোটিন তৈরি করে হচ্ছে গিয়ে রাইবোজোম। আর সঞ্চয় করে কে? গোলগি বডি। তাহলে প্রোটিন তৈরি করে রাইবোজোম, আর সঞ্চয় করে হচ্ছে গোলগি বডি। আর শুক্রাণুর লেজ গঠন করে সেন্ট্রিওল, অ্যাক্রোজোম গঠন করে গোলগি বডি। অ্যাক্রোজোম গোলগি বডি, সঞ্চয় গোলগি বডি, প্রোটিন তৈরি করে রাইবোজোম, লেজ তৈরি করে শুক্রাণুর লেজ তৈরি করে সেন্ট্রিওল। তো এগুলো ছিল মোটামুটি আজকের পড়াশোনার কনফিউশন পার্টটা। তো আজকের পড়াশোনায় আমরা যা করলাম সব কিছুর মধ্যে খালি সেন্ট্রিওলের যে গঠনটা বা সেন্ট্রোজোমের গঠনটা, সেটা মাঝে মধ্যে একটু সিকিউতে আসে গ নাম্বারের জন্য। সেন্ট্রোজোমের গঠনটা গ নাম্বারের জন্য আসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান থেকে সিকিউ হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকে আমরা যা পড়লাম সব হচ্ছে এমসিকিউ এর পড়াশোনা পড়লাম। তো আজকের ক্লাসটি করবেন এবং বইটা রিডিং করবেন খুব ভালোভাবে। আমরা আগামী ক্লাসে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বোটাজুর সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ, আশা করছি। ভিডিওগুলো দেখবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি আপনাদের উপকার হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।